আসসালামু আলাইকুম। এসএসসি নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন নিয়ে এবং আলোচনা নিয়ে। এ পর্যায়ে আমরা আলোচনা করব শুধুমাত্র গ এবং ঘ। আমি আগের ভিডিওতে তোমাদের ক এবং খ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পদার্থবিজ্ঞানে গ এবং ঘ সরাসরি কমন পাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে কিছু টাইপের অঙ্ক করে যেতে হবে এবং সেখান থেকে চেঞ্জ হয়ে ওই টাইপের কিছু অঙ্ক আসবে। এর জন্য ভালো রেজাল্ট করতে হলে এই অঙ্কগুলো বুঝে বুঝে বারবার অনুশীলন করতে হবে। নিয়মগুলো সম্পর্কে তোমার ভালো দক্ষতা থাকতে হবে, তবেই তুমি এখানে ভালো করবে। আসো প্রথম অধ্যায়টাই নিয়ে আলোচনা করি। তোমাদেরকে আরো একবার বলে নিচ্ছি, তোমাদের প্রথম 5টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 7টি, সেখান থেকে 4টি উত্তর দিতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি এবং সপ্তম অধ্যায় থেকে থাকবে দুটি, একটি করে উত্তর দিতে হবে। টোটালি 6টি উত্তর দিতে হবে 30 মার্কসের জন্য। আসো প্রথম অধ্যায়ে তোমাদেরকে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো প্রথম অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। তোমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্র ইতিমধ্যে জানো। এখানে যে নিয়মে করেছে তার থেকে তোমরা যদি চাইলে ভিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন যে সূত্র আছে সেই সূত্রগুলো দিয়েও করতে পারো। আমি কিছুক্ষণ পরে ভিডিওতে এই টাইপের কিছু ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে তোমাদেরকে রেখেছি আয়তন নির্ণয়। তুমি যদি আয়তন নির্ণয় করতে যাও সেক্ষেত্রে তোমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে সূত্র আছে, তোমার ম্যাক্সিমাম পরীক্ষায় দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আলাদা সূত্রটা চাইতে পারে, যেমন m প্লাস ভি ইন্টু ভিসি, যেটা এখানে দেয়া আছে। এই থেকেই পরীক্ষায় আসে যে বলতে পারে অন্য একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা স্লাইড ক্লিভার্স এর মাধ্যমে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে, কিভাবে তুমি সেটা নির্ণয় করবা, এইগুলো। তার মানে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভার্নিয়ার ধ্রুবক, এরপরে দৈর্ঘ্য নির্ণয় অথবা আয়তন নির্ণয়। এরপরে আসো যে স্লাইড ক্লিপার্স কেন ব্যবহার করা হয়, এরপরে দৈর্ঘ্য কত পাওয়া যাবে, এই যে আমরা যে কথা বলছিলাম দৈর্ঘ্যের কথা বলতে বলতে। এছাড়াও আসতে পারে কত ভাগের সমান, মানে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এই টাইপের একটা প্রশ্ন দেখে যেতে পারো। আমি দ্বিতীয় হিসেবে প্রশ্নটা রাখছি যে দৈর্ঘ্য কত বাহির করো, স্লাইড ক্যালিপার্স এর চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। এরপরে তোমাদেরকে আমি চলে যেতে যেতে বলছি। আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক এককের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে। তোমরা ইতিমধ্যে এই টাইপের প্রশ্ন করেছো এবং এটাও দেখে যাবে। এরপরে আসো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি, গতির অধ্যায়ে তোমরা ত্বরণ নির্ণয় করো বা মন্দন নির্ণয় করো। এটা স্পেসিফিক অনেক ইম্পর্টেন্ট। ত্বরণ সময় লেখচিত্র, যদি পাও বেগ সময় লেখচিত্র, এই লেখচিত্রটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা করে যাবে। এবং বিভিন্ন অংশের গতির প্রকৃতি নির্ণয় করো, যে কোন অংশটাকে কোন মুহূর্তে সে কোন দিকে মুভমেন্ট করছে সেটাই তোমাকে জানতে চাইতে পারে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সেটা নির্ণয় করতে বলতে পারে, এটা দেখে নিও। এরপরে আসো মন্দন নির্ণয়। ত্বরণ আর মন্দন নির্ণয় সূত্র আসলে একই। এরপরে দিয়েছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অনেক ইম্পর্টেন্ট একটি প্রমাণ। এই প্রমাণটা করে নিবে, কারণ ভোকেশনালে ব্যাপক পরিমাণে প্রমাণ আসে। এরপরে আসো পরের অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গিয়ে যাত্রা শুরুর কত সময় পর, আসলে টি এর মান চেয়েছে, যে দুটোর আসলে বেগ সমান হবে। এরপরে তোমাকে চেয়েছে যে কত সময় কত দূরত্ব অতিক্রম করবে, মানে সমবেগে চললে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রের অঙ্ক। পরবর্তীতে তোমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা তৃতীয় অধ্যায়ের অঙ্ক। তৃতীয় অধ্যায়ের এই অঙ্কটা একটু আগিয়ে দেওয়া হয়েছে। বন্দুকের পশ্চাৎবেগ, চলতি বছর বন্দুকের পশ্চাৎবেগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। বন্দুকের পশ্চাৎবেগ তুমি চাইলে উপরে গুলির বেগ গুণ গুলির ভর ডিভাইডেড বাই বন্দুকের ভর, এই সূত্র দিয়েও করতে পারো, যে পশ্চাৎবেগ সমান সমান উপরে দেব বন্দুকের গুলির বেগ ইন্টু গুলির ভর, নিচে নিচে রাখবো শুধুমাত্র বন্দুকের ভর। এই সূত্র থেকেও তোমরা বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করতে পারো, অথবা এই সূত্র দিয়ে করলে অনেক ভালো হবে। এছাড়া তুমি আসো যে M1V1 এই সূত্রের প্রতিপাদন চলতি বছরের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসো জীবনের একটা সহজ কোশ্চেন, দৈনন্দিন জীবনে উদ্দীপকের সুবিধা অসুবিধা, এটা তোমরা চাইলে বানাইয়েই পড়তে পারবা, এটা লিখতে পারবা। এই টাইপের প্রশ্ন আসলে আসে না, আসলেও সবাই পারবে ইনশাল্লাহ।
এরপরে আসো আমরা পরের অধ্যায়ে যদি যাই তাহলে দেখবা যে প্রযুক্ত বলের মান নির্ণয় করা। এই অঙ্ক অনেক আসে F = ma। আমরা জানি যে প্রযুক্ত বল সমান সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। এখান থেকে প্রশ্ন আসছে। এই টাইপের প্রশ্ন তোমরা করবে। এরপরে দেখো ত্বরণ নির্ণয় করার আগেও করানো হয়েছে এবং রাশিগুলোর প্রতিপাদন অর্থাৎ F = যে ma নিউটনের যে সূত্র থেকে রয়েছে সেই রাশিটার প্রতিপাদন দেওয়া হয়েছে তোমাদের জন্য। মিলিত বস্তুর বেগ তৃতীয় অধ্যায় থেকে মিলিত বস্তুর বেগ আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে ভি এর মান নির্ণয় করতে হবে u1 u2 u1 v1 প্লাস m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এই সূত্র ধরে তোমরা মিলিত বস্তুর বেগটা নির্ণয় করতে পারো। এরপরে তুমি আসো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুসরণ করে কিনা। এই টাইপের প্রশ্ন আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট, বরাবরের মতো ইম্পর্টেন্ট থাকে এবং সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ এ দুটো নিয়েই অঙ্কটা করতে হয়। অবশ্যই এই অঙ্কটা দেখে যাবে এবং এই টাইপের অঙ্ক তোমাকে নতুন ভাবে আসবে, ডিজিট অবশ্যই চেঞ্জ করে আসবে। এরপরে আবার তোমাকে দেওয়া হয়েছে মিলিত বস্তুর বেগ। এটা প্রয়োজন নেই, যেহেতু আগে বলেছি এর জন্য প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই তুমি করে যাবে। এরপরে আসো চতুর্থ অধ্যায় যখন আসবে তখন তুমি ইসের গতিশক্তি নির্ণয় করবা। গতিশক্তি হাফ mv²। এরপরে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, p = w/t আর w = mgs/t। এভাবে তোমরা সূত্রগুলো দিয়ে এই প্রত্যেকটার ক্ষমতা নির্ণয় করতে পারবা। দেখো এইখানে এই অঙ্কটাই কিন্তু তোমাদের দুটো মান দেয়া ছিল না, এর জন্য টি এবং এইচ এর মান দেয়া ছিল না, এর জন্য অঙ্কটায় ফাইনালি এই মান দুইটি বসাতে পারিনি। তুমি চাইলে ধরেও নিতে পারো অথবা শুধু এইচ এবং শুধু জি এবং টি রেখেও দিয়ে অঙ্কটা করতে পারো। এরপরে আসো কোন বিভিন্ন বিন্দুতে যে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে শক্তির পরিমাণ ধ্রুব থাকে বা অপরিবর্তিত থাকে এভাবেও আসতে পারে। পরে তোমার জন্য যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে কি পরিমাণ কাজ সম্পাদন করতে পারে। কাজের সূত্র হচ্ছে w = mgh। অর্থাৎ গতি শক্তির ক্ষেত্রে বিভব শক্তি এবং কাজ দুইটা আসলে সূত্র আসলেই এক। তুমি চাইলে এভাবেও করতে পারো, যেমন এখানে দেখো mgs অথবা h যাই বলো সেটাই রাখা হয়েছে। এরপরে দেখো সম্পাদিত কাজের পরিমাণ কি, সেই কাজ থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, গতিশক্তি নির্ণয় করো, পারবে। এরপরে আসো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে কর্মদক্ষতা। কর্মদক্ষতার অঙ্ক তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এটি প্রতি বছর আসে, বিশেষ করে জেনারেলে তো অনেক আসে। যে প্রদত্ত কাজ কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100, এইভাবেই কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়। কর্মদক্ষতার এই অঙ্কটা করবে অবশ্যই। এরপরে আসো কাজ নিয়ে কোশ্চেন আরো বলা হয়েছে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে কাজ, ক্ষমতা এবং কর্মদক্ষতা, বিভব শক্তি এই টাইপের অঙ্কই ঘুরিয়ে ফিরে আসবে। এরপরে আসো আমরা পরের অধ্যায়ে চলে আসি। পরের অধ্যায় হচ্ছে কি বস্তুর উপর তাপের প্রভাব। এটি অনেক ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে। প্রথম 5টা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 7টি, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। যদি সেই একটি প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে যে একটা প্রতিপাদন রয়েছে, এই প্রতিপাদনটার আসার সম্ভাবনা 100%ই বলতে পারো। এই যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এই যে তোমার যদি তোমাকে আরো স্পেশালি বলি, এই যে 5 নাম্বার প্রশ্নের ঘ নাম্বারটা, যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো, এটি একটা 100% ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে বিভিন্ন তাপমাত্রায় যেমন থেকে কনভার্ট, অর্থাৎ তোমার দেয়া আছে সেলসিয়াসে আসবে ফারেনহাইটে, অথবা ফারেনহাইটে দেওয়া থাকলে ক্যালভিন স্কেলে, বিভিন্ন স্কেলের মধ্যে কনভার্ট করতে তোমাকে বলতে পারে। তোমাকে বলতে পারে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে, বলতে পারে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে। দৈর্ঘ্য প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণ সহগ যেমন এক জিনিস নয়। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয় আর দৈর্ঘ্য প্রসারণকে প্রকাশ করা হয় L2 - L1। এইভাবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে প্রশ্ন আসবে। এরপরে আসো তোমার বিভিন্ন, আগেও বলেছি এই অধ্যায় থেকে স্পেশালি বলতে গেলে এই 3 টাইপের অঙ্কই সবথেকে বেশি আসে। যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ চলে আসছে, এক্ষেত্রে তোমার আসতে পারে যে বিভিন্ন রকমের যানবাহন অথবা বৈদ্যুতিক খুঁটি এটা নিরাপদ কিনা, অথবা তোমার যানবাহন বলতে ট্রেন লাইন এর ভিতরে ফাঁকা আছে এইটুকু, তারটি ছিঁড়ে যাবে কিনা অথবা নিরাপদ কিনা, এটা নিয়ে তোমাকে গাণিতিক ব্যাখ্যাও যেতে পারে। তো এখান থেকে যে কথাগুলো বললাম এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরে প্রতি বছর আসে।
এরপরে আসো আমরা পরের বোর্ডে চলে আসি। সর্বশেষ তোমাদের জন্য যেটা আছে শব্দ এবং তরঙ্গ। শব্দ তরঙ্গ থেকে তোমাদের জন্য খুব কম প্রশ্ন রাখা হয়েছে এবং এখান থেকে একটা প্রতিবেদন প্রতি বছরই আসে। সেটা হচ্ছে গিয়ে v equal to f lambda, এই সূত্রটার প্রতিবেদনটা ভালো করে পড়বে। এর সাথে তুমি পড়বে তোমার বিভিন্ন পর্যায়কাল নির্ণয় করো, অথবা তোমার প্রতিধ্বনির ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে প্রতিধ্বনি শোনা যাবে কিনা এই টাইপের প্রশ্ন। যে দুটি বস্তু রয়েছে এদের মধ্যে দূরত্ব এইটা আছে, মানে শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা, এই টাইপের প্রশ্নটা দেখবা। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা তো অবশ্যই শিখতে হবে। আর এই হচ্ছে গিয়ে তোমার টোটালি সিলেবাস। টোটাল বিষয়বস্তু নিয়ে আমার যে পিডিএফ এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেব, তোমরা সেখান থেকে পাবে। এছাড়া যদি ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের পেতে কোনো সমস্যা হয়, অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপে নক করবে, আমি ইনশাল্লাহ দেখার সাথে সাথেই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আগামীকালকের পরীক্ষাটার একটা বেস্ট প্রিপারেশন থাকুক তোমাদের সবার জন্য। সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি রেদওয়ান স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।